ওঙ্কার বাংলার পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি সুপর্ণা। আসছি বিস্তারিত খবরে। আমি দলকে দাঁড় করিয়েছি, দল গঠন করিনি। আলাদা দল তৈরি করার কোনো প্রশ্ন নেই। মঙ্গলবার প্রাতঃভ্রমণে এসে স্পষ্ট বার্তা দিলেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, সম্প্রতি বিজেপির বিভিন্ন প্রচার অনুষ্ঠানে দেখা যাচ্ছে না এই বর্ষীয়মান নেতাকে। প্রধানমন্ত্রী ও অমিত শাহের জনসভায়ও হাজির ছিলেন না তিনি। বাংলা বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তার দূরত্ব নিয়েও নানা গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এরই মাঝে জল্পনা ছড়িয়েছে নতুন দল তৈরি করছেন দিলীপ। মঙ্গলবার সকালে সাংবাদিকরা এই প্রশ্ন করলে তিনি জানান, আমার কাজ দল গঠন করা নয়, দলকে দাঁড় করানো। সেই কাজ আমি এখনো করছি। আমি দল দাঁড় করিয়েছি, দল গঠন করিনি বা করার দরকার নেই। 70 বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি। সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। আলাদা দল করার দরকার নেই। আর আমরা এই ধরনের রাজনীতি করি না। কালীগঞ্জে তৃণমূল কর্মীদের বোমার আঘাতে এক নাবালিকার মৃত্যু প্রসঙ্গে বলেন, এটাই তৃণমূলের কালচার। ওদের জমানায় শিশু নিরাপদ নয়। এটাই দুর্ভাগ্যজনক। পশ্চিমবাংলায় ইলেকশন হলেই প্রাণহানি হবে। সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ইলেকশনে, নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা, যে কোনো সময় মার্ডার হতে পারে, যে কোনো সময় হিংসা হতে পারে। একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো, এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসির রাজনীতির একটা নমুনা। আরও দুঃখের বিষয়, মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু তার খুব সিলেক্টিভ দুঃখ প্রকাশ। গোবিন্দ দাসের মতো বা তার ছেলে মারা গেলে তখন দুঃখ প্রকাশ করেন না উনি, কিন্তু মুসলিম মেয়ে মারা গেছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন, কারণ তারা ওনার ভোটার। এই যে সিলেক্টিভ রাজনীতি ওনার, এটাই এখানে আবার প্রমাণ হয়ে গেছে। এছাড়াও কালীগঞ্জে তৃণমূলের জয় সম্পর্কে বলেন, উপনির্বাচনে শাসক দলই জেতে, তবে বিজেপি ভোট ধরে রাখতে পেরেছে। এটা নতুন কিছু না, পশ্চিমবাংলা উপনির্বাচন এইভাবেই হয়, কিন্তু ভোটের খুব বেশি ফারাক হয়নি। আমাদের ভোট কাছাকাছি আমরা ধরে রাখতে পেরেছি। এর বেশি কিছু তো খুব বেশি উপনির্বাচনে পশ্চিমবাংলায় আশা করা যায় না। এই বিষয়ে সবিস্তারে জেনে নেব আমাদের প্রতিনিধি মানস চৌধুরীর কাছ থেকে। মানুষ, নতুন দল গঠন নিয়ে দিলীপ ঘোষ কি জানিয়েছেন? এখন নতুন দল গঠন নিয়ে কিন্তু সেইভাবে কিছু জানাননি তিনি। তোমাকে জানিয়ে রাখি সুপর্ণা, যে বিভিন্ন সময় যে যখন অমিত শাহ আসে কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিল, তখনও কিন্তু তাকে দেখা যায়নি। কেননা তিনি তার সেইভাবে কিন্তু পদে নেই। সেই প্রসঙ্গে একটা কৌতূহল ছিল দিলীপ ঘোষ নতুন দল করেন কিনা। তিনি যেটা জানালেন যে নতুন দল করার কোনো ইচ্ছাই নেই। 70 বছর ধরে, দীর্ঘদিন ধরে তিনি কিন্তু এই দলটা তিলে এই দলটার সাথে আছেন, গঠন করেছেন, এবং আগামী দিনে এই দলটাই নতুন দিশা দেখাবে, এমনটাই কিন্তু দিলীপ ঘোষ জানালেন। গতকাল কালীগঞ্জে বোমার আঘাতে যে নাবালিকার মৃত্যু হয়েছে, সেই বিষয়ে দিলীপ কি জানিয়েছেন? দেখো, এই যে উপনির্বাচন, এই উপনির্বাচনকে ঘিরে কিন্তু একটা সেইভাবে কিন্তু কৌতূহল ছিল না। যখনই যেই দল বাম আমল থেকে যতবারই বাম আমল এই তৃণমূল সরকার যখন গঠন করেছে, যতবারই কিন্তু এই উপনির্বাচন হয়েছে, শাসক দল কিন্তু সেই ঘটনায়, সেই শাসক দলই কিন্তু সেখানে জয়ী হয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কোনো নির্বাচন, রাজ্যের একটা সমবায় থেকে যে কোনো নির্বাচন হলে কিন্তু নমিনেশন দেওয়া থেকে আরম্ভ করে ভোট গণনা কিংবা যারা ভোট দিতে আছে, সেখানেও কিন্তু একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু গতকাল যেটা দেখা গেল যে কালীগঞ্জে যে ঘটনা, সেটা খুব অত্যন্ত দুর্ভাগ্যজনক। ক্লাস 4-এর ছাত্রীর অকাল মৃত্যু, এটা নিয়ে তিনি একটা দুঃখ প্রকাশ করেন। তিনি যেটা বলছেন, জানাচ্ছেন যে এই যে মৃত্যুতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু
কিন্তু মুর্শিদাবাদে যখন যখন যে গোবিন্দ দাস এবং তার ছেলে যে মারা গেছেন, তার সেখানে কিন্তু তিনি কোনো দুঃখ প্রকাশই করেননি। অর্থাৎ এর থেকে পরিষ্কার বোঝা যায় মুসলিমরা তাদের কিন্তু যে সংখ্যালঘু যারা আছেন তাদেরকে ভোট দেয়, অর্থাৎ তোষণের রাজনীতি কিন্তু এখানে আরেকবার উঠে আসলো, এমনটাই জানালেন দিলীপ ঘোষ। গতকাল কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপির যে ফলাফল, সেই বিষয়ে দিলীপ ঘোষ কি জানিয়েছেন? উপনির্বাচনে যে ঘটনা তোমাকে আগেও বলেছিলাম, যে উপনির্বাচন কিন্তু শাসক দল বেনিফিটেড থাকে, যেই সরকারই থাকুক না কেন। বাম আমলও যা ছিল, এই সরকার তৃণমূল সরকার রয়েছে, দীর্ঘদিন ধরে রয়েছে, তারা কিন্তু যেই সরকারই থাকে তারা একটা অ্যাডভান্টেজ থাকে, এবং তারই প্রতিফলন ঘটেছে। এই নিয়ে কিন্তু সেভাবে তিনি বলেননি, বলে যে এটাই ভবিতব্য, যেই দল সরকারে থাকে তারাই কিন্তু জয়ী হয়। অনেক ধন্যবাদ তোমাকে মানুষ। মানে ওর আগেও খেলা দেখেছি। আরো অন্যান্য খবর দেখতে অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলার পর্দায়।